শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়াম তারকা কথনের পর্বে। এবং আমরা সরাসরি কথা বলছি চ্যানেলের স্টুডিও থেকে। আপনি জানেন সবসময় আপনাদের সঙ্গে থাকি আমি, শাফি আহমেদ, আপনাদের হোস্ট। এবং আজকে গানের কথা বলতে গেলে বা গানের মানুষকে নিয়ে কথা বলতে গেলে আমি শুরুতেই বলি যে গান একটি বিশেষ ব্যাপার আমার জন্য এবং অনেকের জন্য আমি জানি। এবং আজকে এমন একজন মানুষের মৃত্যুদিন, তিনি এই দিনে গত হয়েছিলেন, যার গান আমরা কম বেশি সবাই শুনেছি, কেউ বাদ যাবে না, কোনো বাঙালি হয়তো বাদ যাবে না আমি বিশ্বাস করি। এবং হয়তো অনেকে জানিও না তিনি লিখেছেন, তিনি সুর করেছেন, তিনি সঙ্গীত পরিচালক ছিলেন সেই গানটির, কিন্তু সেই গানটি আমরা গুনগুন করেছি, এটা আমি বিশ্বাস করি, বলতে পারি অনেকেই আছেন এরকম বাঙালি। এবং তার স্মরণে আজকে আমাদের এই আয়োজন। এবং কথা বলছি আমাদের সঙ্গীতের আকাশের একজন উজ্জ্বল নক্ষত্রের, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার এই দিনে গত হয়েছিলেন। এবং তার স্মরণে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারই একজন সহকর্মী, অন্যতম সহকর্মী এবং কাজের সঙ্গী বলি আর কি, যদি আরেকজন গুণী গীতিকার মনিরুজ্জামান মনি। এবং সেই সঙ্গে আমাদের পরিবারের একজন আছেন শবনম প্রিয়াঙ্কা, খুদে গানরাজের, আপনারা সবাই তাকে চেনেন, 2011 ছিল। ওয়েলকাম টু দ্য স্টুডিও শবনম। এবং স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ, আজকে আপনি এসেছেন। কেমন আছেন? বুলবুল সম্পর্কে বলার মানে নেপথ্য কাহিনী আছে। সেই নেপথ্য কাহিনীটা হলো, আমরা দল বেঁধে সুরকার আলাউদ্দিন আলী, তানসেন খান গিটারে, সাদেক আলী তবলা, কাজল এবং আলাউদ্দিন আলী সহ বুলবুল সহ আমরা রেডিও টিভিতে একসাথে কী করতাম, ফিল্মে কাজ করতাম। বুলবুল তখন ওই আমাদের গ্রুপের মধ্যে উনি গিটার বাজাতেন, আলাউদ্দিন আলীর সুরের গানের গিটার বাজাতেন। তিনি তখনও সুর করেননি। তারপর 1-2 বছর 3 বছর পর উনি সুর করা শুরু করেন। প্রথম দিকটা উনি লিনু বিল্লার কেন দেরি করে এলে বন্ধু এই গান এবং অন্তর আমার করলাম নঙ্গর কোন সে বন্দরে নাগরদোলা এই ছবির গান, প্রথম গান তার এই দুইটাই গান। ওইটায় সাবিনা ইয়াসমিন এবং লিনু বিল্লা টিভিতে গিয়েছিলেন, সাবিনা ইয়াসমিন চলচ্চিত্রে গিয়েছিলেন। এইভাবে ওনার উত্তরণ ঘটে। তারপর এক সময় উনি প্রথম দিকে আমি, গাজী মাজেল আনোয়ার, তারপর রফিকুজ্জামান সাহেব ওদের গান করতেন এবং উনি চলচ্চিত্রে যে গানগুলো করেছেন প্রায় সবগুলোই আমাকে দিয়ে করাতেন। আচ্ছা, হ্যাঁ। তারপর একটা সময় আসলো যে উনি মানে নিজে লেখা শুরু করলেন আর কি, সুর, হয়তো স্বাচ্ছন্দ্য বোধের জন্য। এইভাবে উনি বাংলাদেশের চলচ্চিত্রের গানে উনি সুর করা শুরু করেন। তো আমাদের দেশে কথা ও সুর খুব অল্প লোকজনের ছিল। এর মধ্যে মসিউল আলম ছিলেন, উনি পাকিস্তানে কি করতেন, বাঙালি পাকিস্তানে। যেমন আমি নদীর মতো তোমার জীবনে ঘুরে এসেছি, এটা কিন্তু মসিউল আলমের লেখা, দেবু ভট্টাচার্যের। আর বাংলাদেশে মানে সোনামে বিখ্যাত ছিলেন খান আতাউর রহমান, উনি কথার সুর করতেন। তারপর অনেকটা গ্যাপ দিয়ে বুলবুল আসলেন আর কি, উনি কথা ও সুর নিজে লিখতে লাগলেন। কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক ছিল। হ্যাঁ, উনি যখন মাঝে মধ্যে আমাকে ডাকতেন, আমি গিয়ে গান লিখতাম। তো ওই সময়ে তার লেখা, তার সুরারোপিত গানের মধ্যে হলো মেঘমিজলি বাদল ছবির গান, 4টা গান আমি লিখেছিলাম। এর মধ্যে 2টার কথা মনে আছে, ও বন্ধুরে প্রাণবন্ধুরে কবে যাব বন্ধুর বাড়ি পিন্দিয়া গোলাপি শাড়ি, গানটা মনে হয় শুনেছেন। তারপরে অন্তর আমার করলাম নঙ্গর কোন সে বন্দরে, তারপরে একতারা লাগে না আমার দুতারা লাগে না। এইসব গান বুলবুল আমাকে দিয়ে করেছেন। স্যার এইসব গানগুলোর কথা শুনে মনে হচ্ছে এই গানগুলো আসলে কালের সীমানা পেরিয়ে গেছে, আসলে কাল কোনো কিছু আসলে আটকাতে পারেনি। যে আপনি বলছিলেন, আরও আমি একটু আজকের দিনটা স্যার একটু তাকে স্মরণ করতে চাই। তিনি আসলে একদম সেলিব্রেট করার মতো মানুষ আমাদের কাছে, আমার মনে হয়। আমার সৌভাগ্য হয়নি তার সঙ্গে কথা বলার, এবং আমি প্রিয়াঙ্কাকেও বলছিলাম যে প্রিয়াঙ্কার সঙ্গে কখনো কথা হয়েছে কিনা। আমারও আসলে সৌভাগ্য হয়নি, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির অনেকেরই, কিন্তু ইয়াং যারা আছেন অনেকেরই আসলে সৌভাগ্য হয়েছে তার সান্নিধ্য পাওয়ার। জাজ হিসেবে ছিলেন, সম্মানিত জাজ হিসেবে। পরের দিকে উনি কিন্তু
নতুন শিল্পীদের হ্যাঁ অনেক অনেক গান অনেক করেছি। গান তবে করেছেন শিল্পী হিসেবে কিন্তু একটা সৌভাগ্য তোমাদের আছে, সেটা হচ্ছে তার গান কিন্তু তোমরা গাইতে পারছো। একদম, মানে আমরা যখন আসলে একটা টেলিভিশন প্রোগ্রামে যাই বা একটা ওপেন স্টেজ শোই বলেন না কেন, এমন কোনো দিন থাকে না আমার মনে হয় কোনো শিল্পী যে স্যারদের গান আসলে করা হয় না। একদম, আসলে সেটাই বলছিলাম শুরুতে, যে বাদ দিয়ে আসলে কোনো কিছু চিন্তা করা যায় না একদমই তাদেরকে। এবং স্যার আপনার সঙ্গে সম্পর্কটা যেমন খুব নিশ্চয়ই বন্ধুত্বপূর্ণই ছিল, একসঙ্গে কাজ হ্যাঁ করা অবশ্যই হতো। বন্ধুত্বপূর্ণ বা ভাই সম্পর্কীয় সেটাও ছিল। জি মানে একসময় উনি মানে আমাদেরকে বিচ্ছিন্ন হয়ে যান আর কি, দল থেকে বিচ্ছিন্ন উনি করেন, কিন্তু সম্পর্ক আমাদের ছিল। আলাউদ্দিন আলীর সাথেও দেখা হলে তার কি করতো বা কোনো কিছু হলে ই করতো। তো সেই কথা আমি আগে বলছিলাম, খান আতাউর রহমান কথা সুরে সাকসেসফুল হয়েছিলেন, ঠিক তেমনি বুলবুল কিন্তু কথা সুরে যেমন ভারতে সলিল চৌধুরী কথা সুরে কি হয়েছিলেন, ঠিক তেমনি আবার ওই যে অনেক অনেক সুরকার আছেন ভারতের, কিন্তু বাংলাদেশে খুব কম ছিলেন। এমনি শৌখিন হিসাবে হয়তো লিখেছেন কেউ দু একটা, একটা দুটা গান করতেন। তো তার উনি যেমন কথা সুরে সাফল্য নিয়ে পেয়েছিলেন, ঠিক তেমনি কিন্তু কথায়ও সাফল্য পেয়েছিলেন। মানে একজন পাকা লেখক হিসেবেই তাকে মনে হতো, এটা আমি মনে করি আর কি। আমরা সবাই তাই আমরা সবাই বিশ্বাস মনে করি। স্যার। এবং খুব জানতে ইচ্ছা করে স্যার, উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং 15 বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। তারপরে তিনি আসলে সঙ্গীত জগতে তো এর মধ্যে উনি মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা খুব নিবিড় ছিলাম। জি ওর বাসায় যেতাম, বাসায় গান করতাম। আমি বেশি সময় তার পেয়েছি আর কি। হ্যাঁ, ওই যখন ওই যে আমি বললাম যে গানগুলার কথা বললাম না, ওই গানগুলা করলেন। তো একটা লাগে না বলেছি নাকি? হ্যাঁ আচ্ছা। তো ওই সময় তার সাথের যে বন্ধুরা ছিল, 2-3 বন্ধু শহীদ হয়েছে এবং তাদের রক্তাক্ত কাপড় ট্রাঙ্কের মধ্যে রেখেছিল। বুলবুল কিন্তু আমাকে দেখিয়েছিল, বুলবুল রেখে দিছিল যে আমার বন্ধুরা শহীদ হয়েছে, আমরা একসাথে যুদ্ধ করেছিলাম। এই জাতীয় সে নিবেদিত মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে তাকে কিন্তু কি করা হয় নাই, মানে যেটুকু সম্মান দেওয়ার কথা সেটা কিন্তু দেওয়া হয় নাই। বাট আমরা তাকে অনেক ভালোবাসি, তিনি অনেক ভালোবাসা নিশ্চয়ই অর্জন করেছেন, এখনো করেন এবং সবসময় করবেন তার কাজের মধ্যে, সৃষ্টির মধ্যে দিয়ে। এবং যেহেতু বলছিলাম তার কথা, মুক্তিযুদ্ধের কথা এসে গেছে, এবং তার অসংখ্য দেশাত্মবোধক গান আছে স্যার, আমরা শুনেই থাকি। বাংলাদেশের যত বিখ্যাত শিল্পী আছেন তারা সবাই তার গানে কণ্ঠ দিয়েছেন। আজকে একটা গান শুনে কি স্মরণ করা যায় কিনা, প্রিয়াঙ্কা যদি গান? আমি তাহলে প্রথমেই দেশের গান দিয়ে শুরু করি, একতারা লাগে না আমার দোতালার লাগে না, যে গানটার গীতিকার শ্রদ্ধেয় স্যার মনিরুজ্জামান মনির এবং আমাদের সুরকার ছিলেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। আমি একটু চেষ্টা করছি। গিয়েছিলেন সাবিনা ইয়াসমিন, গিয়েছিলেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম। দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে, আহারে আকাশে বাতাসে কত জারি সারি ভাসে। এই গানগুলোতে বোঝা যায় যে এটা বুলবুল স্যারের লেখা, এবং বুলবুল স্যার যে একজন মুক্তিযোদ্ধা তিনি বলেছেন, এটা লেখা না, সুর করা। গানের কথাও যদি বলি, আরেকটা তার অনেক গান রয়েছে, খুব কম সংখ্যক গান আমার মনে আছে। আরেকটা গান জনপ্রিয় হয়েছিল মেঘ বিজলি বাদলের, সেটা হলো যে আসমানেতে ঘর বানাইয়া আছো লুকাইয়া, দেখো না বিধি চক্ষু মিলিয়া। সবকটা জানালা খুলে দাও না তোমার লেখা। এই গানটা আমরা প্রায় শুনি। এটা নজরুল ইসলাম বাবু আমাদের সুর করেছেন, একসাথেই আমরা ছিলাম, ওর লেখা ছিল লেখা। হ্যাঁ, সুর এই হচ্ছে গানগুলো আমাদের সঙ্গে একদম হৃদয়ের মধ্যে মিশে আছে। একদম। স্যার আপনার এই গানটা শুনতে শুনতে কিছু মনে পড়লো কিনা? আপনি মনে কিছু স্মৃতিচারণ করছিলেন যখন গাইছিল শবনম প্রিয়াঙ্কা? সেটা হলো বুলবুল কিন্তু প্রচুর দেশের গান করেছে। জি। তো একটা পর্যায়ে সে বলল যে আমি, নজরুল ইসলাম বাবু, গাজী ভাই, কয়েকজনের সে 2টা করে গান নেবে। জি। হ্যাঁ, তো বুলবুল ওর সাথে 2টা গান, আরেকটা গান আমি জানি না কোন গান, হয়তো একটা গান করেছে। জি। তো বাবুর সাথে কিন্তু আমার দেখা হতো, বাবু যে বুলবুল যে এই ধরনের স্কিম নিয়েছে সেটা বললো, আমিও বলতাম যে যায়েন। প্রত্যেক দিনই কোনোদিন বাবু বসছে, কোনোদিন আমি যাচ্ছি আর কি। তো ওই সময়ে আমার 2টা গান হয়,
একটা হলো কি দেব এ মুক্তি বাহিনী, দেব হয় না গো হয় না তোমাদের তুলনা, এটা ছিল। আর একটা ছিল একতারা লাগে না আমার দুতারাও লাগে না। আর ওই স্কিমের মধ্যেই নজরুল ইসলাম বাবুর একটা গান ছিল সবকটা জানা না, এবং গাজীবাইয়েরও গানটা হিট হয়েছিল, ওই যে রেল লাইনের পাশে দাঁড়িয়ে, রেল লাইনের ধারে এটা গাজী মাজহারুলের লেখা। রফিকুজ্জামান সাহেবেরও একটা গান হিট হয়েছিল, উনিও দুটো গান লিখেছিলেন। রেল লাইনের ধারে মানে এত অদ্ভুত রকমের সুর করা গান একটি মানে চমৎকার। আমরা আসলে এখন এই গল্পগুলো শুনলে আসলে বোঝা যায় যে গানের পেছনে নেপথ্যের গল্পগুলো খুব আরো বেশি তাড়িত করে গানগুলো শোনার জন্য। নিশ্চয়ই স্যার, প্রিয়াঙ্কা তো স্যারকে পাওনি বটে, তবে স্যারের তো অনেক গান নিশ্চয়ই গেয়েছো সময় অসময়। গেয়েছি মানে কি, আমার কি বলবো, বাংলা সিনেমার যে গানগুলো এখনো পর্যন্ত যে গানগুলো আসলে আমরা গাই টেলিভিশন লাইভে গেলে বা ওপেন স্টেজ শোতেই, আমার কাছে আমার মনে হয় যে ম্যাক্সিমাম যে গানগুলো, একদিকে পৃথিবী, তুমি আমার মনের মানুষ থেকে শুরু করে, আমি কিন্তু এই গানগুলো দিয়ে শুরু করি সবসময় স্টেজে, যেহেতু আমি আসলে পুরোনো দিনের গানগুলোই বেশি গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো তার গানগুলো আসলে সবসময় গাওয়া হয়, এবং স্যারের গানও অবশ্যই, কারণ এত এত কালজয়ী গান তাদের, কোনটা রেখে কোনটা গাইবো আসলে ওইটার, কারণ আমাদের পরিচয় তো গান দিয়ে। অবশ্যই। এবং স্যার আপনি একটু নেপথ্যের মানুষ, স্যার আপনি ক্যামেরার সামনে কম নেপথ্যের তো মানুষ, এর মধ্যে আবার নেপথ্যে নেপথ্যে কিন্তু আপনি প্রযোজনা করেছেন। আপনি ওই কি করতে পারেন, স্যার আপনাকে তুমি বলে তুমি বলে সম্বোধন করলে আপনি খুশি বলুন হব স্যার। থ্যাংক ইউ। নিশ্চয়ই গাইবে। আপনি উল্লেখ করতে পারেন। জি স্যার, স্যারের তো সূর্যোদয় তুমি, সূর্যাস্ত তুমি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তারপরে রাঙামাটির রঙে চোখ জুড়ালো, এই গানগুলো কিন্তু সব সময় দেশের গানে যখন স্পেশাল এপিসোড হয় এই গানগুলো গান ছাড়া, যখন বলেছেন তাতেই তো হয়ে যাবে স্যার। একদম একদম গাইতে বলেছেন, একটু শুনবো তাহলে। সূর্যোদয়ে তুমি গাই তাহলে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জলশিরি নদী তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর একটা রাহাই করে বাউল আমার সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এই গানগুলো আমাদেরকে ভালোবাসার জন্য ভাষা দেয় স্যার, দেশকে। সত্যি আন্তরিক ধন্যবাদ। মানে আমি আসলে অনেকটাই আনন্দিত এবং গর্বিত, এবং সত্যি আজকে আমি মোটামুটি স্টারস্ট্রাক বলতে পারেন আপনাকে পেয়ে সামনে। একদম, যে গানগুলো করেছেন আমাদের জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি আসলে একটা কথা অ্যাড করতে চাই যে আমার আব্বু গান করেন, আব্বু ইয়াকুব হোসেন বাবলা। তো আব্বুকে, আমার আব্বু ঢাকাতে নাই, আব্বুকে বলছিলাম যে আমি তো আজকে শ্রদ্ধা মনিরুজ্জামান মনির স্যার, আব্বু খুবই খুশি হয়েছে, ফোনও করেছিলেন আমার সামনে, গ্রিন রুমে ফোন করেছিলেন, খুবই খুশি হয়েছে যে ও মাই গড মনিরুজ্জামান মনির স্যারের সাথে তুমি আজকে বসবা। এটা আসলে আমাদের জন্য অনেক ব্লেসিং একটা বিষয়। একদম। এবং আপনার মাধ্যমে আসলে আমরা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারকে খোঁজার চেষ্টা করছি আজকে, যেহেতু আমরা তাকে পাইনি। এবং ব্যক্তি আহমেদ ইমতিয়াজ বুলবুলকে কিভাবে যদি ব্যাখ্যা করতে বলি আজকে সবার জন্য, সব প্রথমত হলো বুলবুল তো সঙ্গীতে নিবেদিত ছিল পুরোটাই, তার পুরো জীবনটাই, তার ব্যক্তি জীবন সূর্যোদয় থেকে সূর্যাস্ত গানের মধ্যেই ছিল। কিন্তু মানুষ হিসাবেও সে চমৎকার মানুষ ছিল, এমন কেউ বলতে পারবে না যে কারো প্রতি সে বিরাগ ভাজন হয়েছিল। এবং তার এই সাধনার ফলই কিন্তু তার এই সব গানগুলো। এবং এটা আপনাকে স্বীকার করতে হবে, শুধু একজন শিল্পী হলে চলবে না, তার চরিত্র বা তার ব্যক্তিত্ব কিন্তু মানে পয়েন্ট দেয় সেই শিল্পী, যে আমি শিল্পী হলাম আর পৃথিবীর কিছুই মানলাম না, সেটা না। মানুষের যে গুণাগুণ, ব্যক্তি গুণাগুণ আছে, সেগুলোও কিন্তু প্লাস হয়। সেই হিসাবে বলা যায় যে বুলবুল অমায়িক ছিল
এবং সবচেয়ে বড় কথা হলো যে অতি অল্প সময়ের মধ্যে যখন সে মানে একটা ফুল সম্পূর্ণ ফুটন্ত হয়েছে জি। তখনই সেটা ঝরে গেল আর কি। বুলবুল যদি আরো থাকতো তাহলে আমাদের এই সঙ্গীত ভান্ডারে আরো অনেক গান গান আমরা জমা হতো। পেতাম। ভাবা যায় স্যার কত গান আসতে পারতো, সত্যি তাই। এবং আপনি তো স্যার তাকে অনেক কাছ থেকে পেয়েছেন, এবং কাজ মানে কাজ করেছেন, আমাদের কাজ একসাথে প্রায় প্রতিদিনই তার দুপুরে তার সাথে তার বাসায় খাওয়া দাওয়া হয়েছে। জি আজিমপুর থাকতো, আমিও তখন ব্যাচেলার ছিলাম। জি। এবং আমি তখন বলতেই চাইছিলাম যে আমার খুব ভাবতে অবাক লাগে, যে অবাক মানে আমি খুব বুঝতে পারি যে সেই জায়গাটাতে যে যখন একজন মুক্তিযোদ্ধা পরে সঙ্গীতকার সুরকার হয়ে ওঠেন, মানে সেই সময়কার গান মানে সেই সময়কার গল্পকে গানের মাধ্যমে তুলে ধরেন আর কি, তখনই আসলে এই ধরনের সৃষ্টি সম্ভব যেগুলো আমরা শুনি এখন। চমৎকার মানে ভাবে বলা আর কি সে কথাগুলো, সেই সুরগুলো, সেটাই আর কি তখন বলতে চাইছিলাম। এই মনস্তত্ত্ব বা সেই সাইকি তৈরি হয়েছে সেখান থেকেই। আজকে অনেক ভক্ত নিশ্চয়ই দেখছেন তার মানে তার সৃষ্টি নিয়ে কথা বলছি আমরা। এরকম কোনো গানের স্মৃতি কি মনে আছে একসঙ্গে করা হয়েছে যেটা আজকে বলতে চান দর্শকদের? বুলবুলের সাথে তো ওই যে গানগুলো আমি বললাম এগুলো কিন্তু বসে তার বাসায় গিটার নিয়ে দিনের পর দিন এগুলো তৈরি করা হয়েছে। কারণ ওই আমি লিখে দিয়ে আসলাম সেটা না, তার সাথে আবার আমাদের চলচ্চিত্রে এখন কি নিয়ম আমি জানি না, আমরা কিন্তু গান সুরের উপর লিখতাম চলচ্চিত্রের গান। তো বুলবুলেরও কখনো আমি এমনি লিরিক দিতাম, আর ম্যাক্সিমাম সময় তার সুরের উপর গান লেখা হতো। হ্যাঁ, এবং এটা চলচ্চিত্রের গান বা এমনিও কোনো সুর আলম খান, আলাউদ্দিন আলী ওনারা দিতেন, সেই সুরের উপর একবার লেখার পর ওনারা বলতেন হয় নাই, আবার এটাই প্র্যাকটিস আর কি। আবার লিখতে লিখতে একটা সময় তাদের পছন্দ হতো, প্রযোজক পরিচালকের পছন্দ হতো, আলম খানের পছন্দ হতো, তখন সেই গানটা রেকর্ডিং করা হতো। আচ্ছা, হ্যাঁ। এখন জানি না এরকম নিয়ম আছে কিনা, জানি না, হয়তো নেই স্যার। না, এরকম নিয়ম তো স্যার নেই। স্যারদের গানগুলো যে আমরা এখনো গাইছি আসলে 50 বছর 30-40 বছর আগের গানগুলো, এখন আমাদের সিঙ্গারদের আসলে যখন বসি আমরা স্যার এরকম কথা হয় যে এখনকার গানগুলো আসলে কেন টিকছে না, সাস্টেইন করছে না কেন, স্ট্রেচ কম। এক্স্যাক্টলি। তো আমাদের কাছে এই টাইম মনে হয় যে স্যাররা বা শ্রদ্ধেয় সাবির হোসেন ম্যামরা যেভাবে সময় দিয়ে আসলে গানগুলোকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আমরা সেই সময়টা আসলে দিতে পারি না। দ্যাটস ওয়াই আসলে আমাদের গানগুলো সাস্টেইন করে না। জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের কথা বললেনই, এবং হচ্ছে যে সিনেমার কথা আসছে স্যার, একটা গান খুবই বিখ্যাত একটি গান সবাই জানে, এবং এইবার যে গানটি শুনতে চাই আমরা, দেখতে চাই, কনক চাপার গাওয়া এবং আনন্দ অশ্রু সিনেমার থেকে একটি গান, সবাই জানে গান, এটি একটি আর কি স্যার। এবং প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করছিলাম যখন যে স্যারকে আমরা বিআরটি শোতে পেয়েছি কিনা, কিন্তু আমরা কিন্তু পেয়েছি তাকে। আমরা পেয়েছি, কিন্তু আমার আসলে সৌভাগ্য হয়নি। একদম আমরা পেয়েছি, কিন্তু গান তো পেয়েছি, অসুবিধা নেই। খুদে গানরাজের এই সম্মানিত বিচারকের চেয়ারে যখন তিনি বসেছেন, তারপর সেরা কণ্ঠে বসেছেন, আমাদের মিউজিক অ্যাওয়ার্ডসে তাকে আমরা পেয়েছি সৌভাগ্যক্রমে। মানে অনেক কিছুতেই হয়তো পেয়েছি, এই মুহূর্তে মনে পড়ছে না আসলে। এবং তার গানের ভুবনে আমরা তো আছি আসলে সবসময়। এবং বাংলাদেশের লেজেন্ড যারা শিল্পী আছেন তাদের সবার নাম নিতে গেলেই বলতে পারবো যে স্যারের সঙ্গে কাজ করেছেন। একদমই। এবং স্যার যখন বলছিলেন যে গানের স্ট্রেচের কথা বলছিলাম, স্ট্রেচের কথা বলতে গেলে বলতে যে এখন যে গান গাইছে সেগুলো হয়তো থাকছে না, একদিন শুনছি, 2 দিন শুনছি, তারপর হয়তো ভুলে যাচ্ছে, হয়তো পরে আবার শুনছি, কিন্তু এত আগের গান এখনো থাকছে। এবং স্যার আমাদের রিয়েলিটি শো যেগুলো হচ্ছে সেখানে কিন্তু রিয়েলিটি শোর খোরাক কি কিন্তু একমাত্র তাদের গানই, আপনাদের গানই। মানে এটা আপনার কাছে কেমন লাগে স্যার? সরি না, সেটা মানে নতুন যারাই আসে, যারা গায়, প্রায় আমার লেখা গান বা গাজী ভাই লেখা গান, রফিকুজ্জামানের গান, সেটা আমি বলবো যে আগের দশক বাদ দিলাম, 90-র দশক, জি হ্যাঁ, 80-র দশকেও গান হয়েছে, আমার কম হয়েছে, কিন্তু গাজী মাজেদুল আর রফিকুজ্জামান ওনাদের গান বেশি হয়েছে। তো 90 দশকের যে গান, জি, সেই গানগুলো এখনও গাচ্ছে। হ্যাঁ, করলে এটা কিন্তু গর্ব করার মতো বিষয় না। আমি মনে করি যে আমার যে লেখা সেটা আমার সার্থক হয়েছে। হ্যাঁ, এটা আমি অনুভব করি আর কি। এরকম আমার গান, গাজী ভাইয়ের গান, রফিকুজ্জামান গান। এখন সমস্যা হলো যে নতুন যারা করছে তারা হয়তো এই জনপ্রিয় গানগুলো পাচ্ছে না, বা
মুখে এই জন্য তো এটা আমি দোষ দেব না, ওরা কিভাবে লেখে কিভাবে ছবিতে করে এটা আমি বলবো। আমি এটাও বলবো না যে এইভাবে লেখলে এইভাবে হয়, এটা আল্লাহর দানও বলা যায়, তাই না? আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো যায়। তাছাড়া সাধনা তো আছেই, হ্যাঁ, সাধনার একটা ব্যাপার, এটা কোনো বিকল্প নেই। হ্যাঁ, লেখাপড়ার ব্যাপার আছে, গান শোনার ব্যাপার আছে, তারপর চলচ্চিত্রের গান সিকোয়েন্সের উপর লেখার ব্যাপার আছে। হ্যাঁ, তো এইসব থেকে যদি কেউ লাইনচ্যুত হয়ে যায়, হয়তো হয় না। যদি আমি মনে করি বসলাম লিখে ফেললাম, তাহলে হবে না। কিন্তু একটা গানের জন্য আপনার আমি যখন আলম খান, আলাউদ্দিন আলী ওদের এখানে গান লিখতে যেতাম, আবু তাহের ওদের এখানে গান লিখতে যাওয়ার সময় আমার কিন্তু প্রিপারেশন করে যেতে হতো। হ্যাঁ, কারণ ওইখানে প্রযোজক থাকবেন, পরিচালক থাকবেন, আমাকে শুধু ওরা সিকোয়েন্স বলে ছেড়ে দেবে। অগ্নি পরীক্ষা থেকে কম না? হ্যাঁ, পরীক্ষা তো অগ্নি পরীক্ষা। তো সেই সব মানুষকে কিন্তু স্যাটিসফাইড করা, সুরকারকে, প্রযোজককে, পরিচালককে, ইভেন সিঙ্গার যখন স্টুডিওতে গান গায় তারও ভালো লাগার ব্যাপার আছে, যে তার কণ্ঠে এরকম ভালোভাবে উচ্চারিত হচ্ছে কিনা লিরিকগুলা, এগুলোর ব্যাপার আছে। সব ভালো মিলেই কিন্তু ভালো হয়। শুধু তারপর দর্শকদের ভালোবাসা পাবে কিনা সেটা হচ্ছে একটা ব্যাপার। জি স্যার, অনেক লম্বা একটা পরীক্ষা। এবং স্যার শ্রদ্ধা আমাদের ইমতিয়াজ বুলবুল স্যার একটা ক্রিয়েশনের জায়গায় উনি কিভাবে গান লিখতেন বা কিছু একটা যদি জানতে চাই যাচ্ছে তার ব্যাপারে, আপনি কি দেখেছেন কখনো তাকে গান? না, আমি তো তার পাশে, সে বলে আমারে বলছে না মনির আমি গানলাম, যেমন তার ওই ছবির গানের সময় আমি কি ছিলাম, ওই যে আমার গরুর গাড়িতে, এই গান লেখার সময় ছিল। তো এক একজনের ভাবনা এরকম, কেউ তন্ময় হয়ে কি করে, কিন্তু সবই কিন্তু ভেতরের ব্যাপার। ভেতরের যে আলোড়ন হয় সেটাকে প্রকাশ করার নামই সৃষ্টি, তাই না? মানে কত গান আছে আসলে বলে শেষ করা যাবে না, একটু করে করে বললে মনে পড়ে যাচ্ছে কিন্তু সেই গানটা বিখ্যাত। এবং এই গান আসলে এখনো থাকবে, সামনেও হয়তো থাকবে, যতদিন পর্যন্ত বাংলা গান থাকবে আসলে। কিন্তু স্যার গানের তো অনেক স্টেজেস হয়েছে, যেমন আপনাদের সময় এলপি ছিল, তারপরে ক্যাসেটস, তারপরে কম্প্যাক্ট ডিস্ক, তারপরে ডিভিডি, এভাবে বলতে গেলে শেষ হবে না। এখন তো আমরা এয়ারে আছি আর কি, মানে স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউবে আছে। জি স্যার। তো আমি অবশ্য মাঝে মধ্যে কাজ করি অনুপম রেকর্ডিং এর যে ইউটিউব আছে, ওরা আমাকে দিয়ে লেখায়, প্রয়োজন হলে লেখায়, ওখানে নিয়মিত লিখছি আর কি। জি স্যার। লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আগের মতো? না, এখন হয় কি, সুরকার এবং শিল্পীর সাথে কিন্তু আমার দেখা হয় না। আমি লিখে কোম্পানিকে দিয়ে দিই, তারা তাদের মতো করিয়ে নেয়। তারা কিভাবে করে, কবে রেকর্ডিং, আমাকে শুধু জানালো যে রেকর্ডিং হচ্ছে, অমুক দিন এটা রিলিজ হবে। আগের যে একটা সম্মিলন হতো সেটা হয় না আর কি। স্যার এটা মানে আপনি নিশ্চয়ই বিপক্ষে এটার? অবশ্যই বিপক্ষে, কারণ আমার একটা শব্দ হয়তো সুরকারের ভালো লাগছে না বা সুরে উঠছে না, আমি তখন তাৎক্ষণিকভাবে আমি চেঞ্জ করে দিতে পারতাম, কিন্তু এখানে তো এটা হয় না। সত্যি, মানে এটাই বাস্তবতা আর কি, এটা বদনাম না। না না স্যার, অবশ্যই বুঝতে পারি আমরা। আন্তরিক ধন্যবাদ স্যার, আপনি আজকে এসে সময় দিয়েছেন। আপনি ক্যামেরার ভীষণ পেছনের একজন মানুষ, সামনে আসতে চান না, ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমরা শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারকে স্মরণ করছি, শ্রদ্ধায় ভালোবাসা, এবং করতেই থাকবো আসলে, তার সৃষ্টি যতদিন থাকবে আমাদের মাঝে, এবং থাকবে তো বটেই। এবং সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন যুক্ত। আমি এই ফাঁকে একটু চ্যানেল আইকে ধন্যবাদ জানাই, যারা প্রয়াত বা জীবিত সঙ্গীতের কারিগররা আছেন বা সিঙ্গাররা আছেন, তাদেরকে তুলে ধরার জন্য, বা আমি স্বার্থপরের মতোই বলবো যে এই চ্যানেলটাই বেশি করে, এই জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সঙ্গীত মহলের পক্ষ থেকে। স্যার আন্তরিক ধন্যবাদ। প্রিয়াঙ্কা তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।